নুডলস বানাইতে লাগে 2 মিনিট। আজকের এই ভিডিও দেখার পর আপনার ওয়েবসাইট বানাইতে লাগবে 5 মিনিট, তাও আবার কোনো প্রকার পূর্ব অভিজ্ঞতা বা কোনো সফটওয়্যার ইনস্টল করা ছাড়া। এটা হচ্ছে বাংলাদেশের উইকিপিডিয়া পেজ। এখানে বাংলাদেশ কথাটা একটু বড় আকারে লেখা আছে, এই কথাগুলো আরেকটু কম বড় আকারে লেখা আছে। এখানে বাংলাদেশ সম্পর্কে অনেকগুলা কথা বলা আছে। এখানে কিছু লিংক আছে, আপনি ক্লিক করলে অন্য একটা পেজে চলে যাবে। আবার এই পাশে ছবি দেয়া আছে, বাংলাদেশের পতাকার ছবি। এই জিনিসটা করার জন্য আপনি শুধু স্টার্ট মেনুতে গিয়ে নোটপ্যাড ওপেন করুন। আপনার যদি নোটপ্যাড না দেখায়, আপনি টাইপ করুন নোট, তাহলে এখানে নোটপ্যাডটা দেখাবে। সেটা ওপেন করে আপনি যদি কোনো একটা কিছু লেখেন, যে আমার সোনার বাংলা, এইটা যদি আপনি কোনো একটা ওয়েবসাইটে দেখতে চান, তাহলে ফাইলে গিয়ে সেভ অ্যাজ এ ক্লিক করুন। তাহলে একটা উইন্ডো ওপেন হবে আপনার পরিচিত কোনো একটা জায়গায়। ধরুন ডকুমেন্টসে আমি সেভ করব। যেহেতু আমি ওয়েবসাইট বানাইতে চাই, সেজন্য আমি এটাকে অল ফাইলস সিলেক্ট করে একটা নাম দিব। ধরুন আমি নাম দিলাম বিডি এবং সেভ করব .html হিসাবে। আবার লিখছি html হিসাবে। কেন করলাম তা পরে জানব। সেভ করুন। এখন আমি যদি যেখানে সেভ করছি সেই জায়গাটায় যাই, ধরেন হচ্ছে ডকুমেন্টসে সেভ করেছিলাম, দেখেন অলরেডি একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এটা যদি ওপেন করি ডাবল ক্লিক করে, দেখেন আমার সোনার বাংলা, এটাই একটা ওয়েবসাইট। এভাবে ওয়েবসাইট বানায়। নুডলস বানানোর আগে আপনার ওয়েবসাইট বানানো শেষ। ব্রাউজারটা একটু সাইডে রেখে দেই, নোটপ্যাডটাকে এই পাশে রেখে দেই। আমি তোমায় ভালোবাসি। ফাইলে গিয়ে সেভে ক্লিক করা বা কন্ট্রোল এস এ প্রেস করা। সেভ করলাম। আমি যদি আবার দেখতে চাই, তাহলে যেখানে ফাইলটা সেভ করা আছে সেটাতে ডাবল ক্লিক করলাম। আমি তোমায় ভালোবাসি। তার মানে এভাবে যতবার আপনি নতুন কিছু একটা লেখেন, ততবার আপনাকে ওপেন করতে হবে না, এত কষ্ট করা লাগবে না। ধরুন আপনি কিছু একটা লিখলেন, আরো চিরদিন তোমার আকাশ। এটা যদি সেভ করেন, এখানে এসে যদি আপনি হচ্ছে রিলোড বা রিফ্রেশ করেন, তাহলে ওই জিনিসটা চলে আসবে। একইভাবে আমরা প্রথম যে ফাইলটা ওপেন করেছিলাম, সেখানে যদি রিফ্রেশ করি, তাহলে সেটা চলে আসবে। আমরা প্রথমে ফাইলটা সেভ করেছিলাম HTML হিসাবে। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার মানে এটা একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। আমার আপনার ভাষা যেমন বাংলা, এটা এমন একটা ভাষা। এই ভাষায় কারা কথা বলে? দুনিয়ার সব ওয়েবসাইট এই ভাষায় কথা বলে। ফেসবুক, টুইটার, হাবিজাবি যা আছে, প্রত্যেক ভাষারই কিছু না কিছু রুলস থাকে। এই ভাষার প্রত্যেকটা সেন্টেন্সে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে স্টার্ট পার্ট আর একটা হচ্ছে এন্ড পার্ট। বা আপনি বলতে পারেন যে এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে ল্যাঞ্চ। এবং একটা ইম্পর্টেন্ট রুল হচ্ছে শুরু এবং শেষ দুইটা পার্টি হচ্ছে, শুরু হবে লেস দেন সাইন দিয়ে, শেষ হবে গ্রেটার দেন সাইন দিয়ে। এটাও শুরু হবে লেস দেন সাইন দিয়ে, শেষ হবে গ্রেটার দেন সাইন দিয়ে। অর্থাৎ এই লেস দেন এবং গ্রেটার দেনের মাঝখানে আপনি কাবাবের ভিতর হাড্ডি দিয়ে দিলেন। আরেকটা ইম্পর্টেন্ট রুল হচ্ছে, এই শুরুর পার্টটাতে যে ওয়ার্ড থাকবে, পরের পার্টটাতেও একই ওয়ার্ড থাকবে, অর্থাৎ স্টার্ট থাকবে। আপনি বললেন ভাই এটা কি হইল, আমি কেমনে বুঝবো কোনটা মাথা আর কোনটা ল্যান্স? দুটো তো দেখতে একই রকম লাগে। কোনটা মাথা কোনটা ল্যান্স সেটা বোঝার জন্য আপনার ডারউইনের থিওরি জানা লাগবে না, শুধু শেষের পার্ট ল্যান্সটা কেটে দিবেন। তাহলে এটা হবে ওপেনিং ট্যাগ, এটা হবে ক্লোজিং ট্যাগ। একটা উদাহরণ দেখি। ধরেন আমরা কোনো একটা হেডার বানাইতে চাই। হেডার শুরু হয় H দিয়ে, H1 মানে সবচেয়ে বড় হেডারটা। শুরু করছি H1 দিয়ে, শেষও করব H1 দিয়ে, আর একটা স্ল্যাশ সাইন দিয়ে দিছি। ধরেন এখানে আমরা কিছু একটা লিখলাম, ধরেন হচ্ছে বাংলাদেশ। এটা যদি আমরা সেভ করি কন্ট্রোল এস, এখানে যদি আমরা রিফ্রেশ করি, দেখেন বাংলাদেশ লেখাটা চলে আসছে অনেক বড় আকারে, যেমন ছিল আপনার এখানে বাংলাদেশ লেখাটা। আরেকটা হেডার লিখি, সেটা হচ্ছে H2। শুরু করছি H2 দিয়ে,
শেষও করব H2 দিয়ে আর লেন্সটা কেটে দিব। এখানে যদি আমরা লিখলাম ধরেন হচ্ছে ঢাকা, সেভ করলাম, এখানে রিফ্রেশ করলাম, দেখেন ঢাকাটা বাংলাদেশের চাইতে আরেকটু ছোট হয়ে গেছে। এইভাবে H2 থেকে H6 পর্যন্ত আছে। ধরেন আমরা যদি আরেকটা লিখি H4, শুরু করছি H4 দিয়ে, শেষও করব H4 দিয়ে আর একটা স্ল্যাশ দিলাম। যদি আমরা কিছু একটা লিখি গুলশান বনানী আবার জিগায়, এখানে এসে যদি রিলোড করি দেখেন গুলশান চলে আসবে। ক্লিন আপ করে ফেলি, ধরেন এই জিনিসটা আমরা ডিলিট করে দিলাম আর এই জিনিসটাও ডিলিট করে দিলাম। দিয়ে হচ্ছে আমরা যদি হচ্ছে সেভ করি কন্ট্রোল এস, এখানে এসে যদি রিফ্রেশ করি শুধু বাংলাদেশ কথাটা লেখা থাকবে। এখন আমি যদি এখানে অনেক কিছু লিখতে চাই, ধরেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ লিখলাম। এখন বেশি টাইপ করার জন্য হচ্ছে এটাকে কপি করে আবার পেস্ট করতে থাকলাম, অনেকগুলা লেখা হয়ে গেল। এটা সেভ করলাম, এখানে এসে রিফ্রেশ করলে দেখেন একটা লেখার একটা এরিয়া হয়ে গেছে। এখন আমি যদি এরকম আরেকটা প্যারাগ্রাফ করতে চাই, কপি করে এখানে কিছু স্পেস দিলাম, দিয়ে হচ্ছে পেস্ট করলাম, সেভ করলাম। সেভ করে এখানে ধরেন হচ্ছে আলাদা বোঝার জন্য এখানে 1 সেভ করলাম, করে হচ্ছে দিলেন। দেখুন আমি যদিও এখানে স্পেস দিয়েছি, HTML কিন্তু বুঝে নাই যে আমি একটা স্পেস দিয়েছি, সে কিন্তু একসাথে লিখে ফেলছে। তার মানে হচ্ছে আমি যদি আলাদা প্যারাগ্রাফ করতে চাই তখন HTML-কে HTML-এর ভাষায় বলতে হবে যে এটা আলাদা একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ শব্দটা শুরু হয় P দিয়ে, তাহলে আমরা একটা ট্যাগ লিখবো হচ্ছে শুরু হচ্ছে P দিয়ে এবং সেটা শেষ হবে হচ্ছে P দিয়ে আর একটা স্ল্যাশ সাইন দিব। এখন যদি আমরা এটা সেভ করি, এখানে এসে যদি রিফ্রেশ করি দেখেন আলাদা একটা প্যারাগ্রাফ হয়ে গেছে। এখন এই প্যারাগ্রাফের মাঝখানেও আমরা হচ্ছে যে কোনো জায়গায় আলাদা প্যারাগ্রাফ করতে পারি। ধরেন এখানে যে কোনো জায়গায় আমি লিখলাম হচ্ছে P, আবার এখানে এসে আমি বললাম যে হচ্ছে P এখানে শেষ হয়ে যাবে। সেভ করলাম, এখানে এসে রিফ্রেশ করলাম, দেখেন আগের প্যারাগ্রাফের মাঝখানে সে আরেকটা প্যারাগ্রাফ তৈরি করে ফেলছে। ধরেন কোনো একটা ওয়ার্ডকে আমি বোল্ড করতে চাই, মাঝখানে একটা ভালোবাসি খুঁজে পাই, ভালোবাসি কই গেলা হারাই গেলা, এই যে এখানে পাওয়া গেছে ভালোবাসা। একে যদি আমি বোল্ড করতে চাই, বোল্ড ওয়ার্ডটা শুরু হয় B দিয়ে, সুতরাং আমরা শুরু করছি হচ্ছে B দিয়ে, শেষও করব B দিয়ে আর একটা স্ল্যাশ সাইন দিয়ে দিব। সেভ করলাম, এখানে এসে যদি আমরা রিফ্রেশ করি এবং উপরের দিকে যাই দেখেন এই ভালোবাসি ওয়ার্ডটা বোল্ড হয়ে গেছে। এখন আমরা একটা জিনিস খেয়াল করব যে HTML কিভাবে কাজ করে, অর্থাৎ সে এসে যদি এখানে B লেখাটা দেখতে পায় ট্যাগের মধ্যে, সে চিনে ফেললো, তার মানে তার বোল্ড করার কাজ শুরু হলো। সে বোল্ড করতে থাকবে, এখানে এসে সে ক্লোজিং ট্যাগটা পাইছে, এখানে সে বন্ধ করে দিবে। কোনো কারণে আপনি যদি অন্য মনস্ক হয়ে B এর জায়গায় BF লিখে দিলেন, বা আপনার অনেকগুলো BF আছে, BFS লিখলেন, লিখে আপনি যদি সেভ করেন, এখানে এসে যদি রিফ্রেশ করেন, HTML এখানে এসে বোল্ড করা শুরু করলো এবং ক্লোজিং ট্যাগটা খুঁজে পাচ্ছে না। সে এটাকে কিন্তু ক্লোজিং ট্যাগ হিসাবে বুঝবে না, সে যাইতে থাকবে আর খুঁজতে থাকবে, বন্ধু কই গেলা রে, আমারে ছাড়িয়া বোল্ড তুমি কই গেলা রে। এইভাবে সে সবগুলাকে বোল্ড করে ফেলবে। আপনি যদি খেয়াল করে এটাকে বোল্ড করেন, শুধুমাত্র B লেখেন এবং সেভ করেন, তাহলে সে শুধু এই ওয়ার্ডটাকেই হচ্ছে বোল্ড করে দিবে। এই জিনিসটাকে আমি ক্লিন আপ করে ফেলি, ডিলিট করে দিলাম, সেভ করলাম, রিফ্রেশ করে নিলাম। আমরা যদি কোনো একটা লিংক লিখতে চাই, লিংক জিনিসটা কি হচ্ছে HTML এর ভাষায় বলে হচ্ছে অ্যাঙ্কর। অ্যাঙ্কর শুরু হয় A দিয়ে, শেষও হবে হচ্ছে A দিয়ে আর একটা স্ল্যাশ থাকবে। এই দুই অ্যাঙ্করের মাঝখানে আপনি যা লিখবেন সেটা দেখাবে। ধরুন আপনি লিখলেন গুগল মি, এখানে সেভ করলেন, এখানে গুগল মি দেখাচ্ছে ঠিকই, কিন্তু এটা ক্লিক করলে কোথাও যাচ্ছে না, কারণ আপনি ওকে বলে দেননি যে ক্লিক করলে কই যাবে। সে তো জানে না সে কি বান্দরবন যাবে নাকি সুন্দরবন যাবে নাকি কাটাবন যাবে। সো কিভাবে যাবে সেটা বলে দেওয়ার উপায় হচ্ছে যে আপনি তাকে একটা নির্দেশনা দিয়ে দিবেন। ধরুন আমরা হচ্ছে তাকে গুগলে যেতে বলবো, তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা কপি করব, এটাকে বলে URL। সেটা কপি করে
এখানে হচ্ছে বলতে হবে যে একটা রেফারেন্স, এটাকে বলে হচ্ছে হাইপার লিঙ্ক বা রেফারেন্স। আপনি এই href ইকুয়ালস টু ডাবল কোটের ভিতরে, এই যে ডাবল কোটের ভিতরে ওই জিনিসটা যেটা কপি করছিলেন সেটা পেস্ট করে দিলেন, সেভ করলেন। এখানে এসে যদি আপনি হচ্ছে রিফ্রেশ করেন, দেখেন এটা একটা ক্লিকের মতো হয়ে গেছে। এটার উপরে মাউস নিলে হাতের মতো হয়ে যায়। আপনি ক্লিক করলেন, সে চলে গেল ওইখানে। আপনি যদি ঘানা সম্পর্কে জানতে চান, ফেরত যাওয়ার জন্য আপনি এই যে এটাতে ক্লিক করলেন, আপনি আগের জায়গায় ফেরত গেলেন। আপনি যদি আরেকটা লিঙ্ক করতে চান, একই রকম ভাবে আপনি অ্যাঙ্কর ট্যাগটা লিখলেন, এটা ক্লোজ করে দিলেন, মাঝখানে লিখলেন টিউব মি, এবং আপনাকে বলে দিতে হবে যে সে কোথায় যাবে। ধরুন আপনি হচ্ছে একটা লিঙ্ক খুঁজে বের করলেন যে এই জিনিসটা আপনি দেখাবেন, এটা কপি করলেন, এখানে এসে আপনি বলে দিলেন যে href তুমি ওইখানে যাওয়া, একদম নীল ক্ষেতের কাটা বন, সেভ করে দিলেন। এখানে রিফ্রেশ করলেন, টিউব মি চলে আসছে। এটা ক্লিক করলে আপনি ইউটিউবের চ্যানেলে চলে যাবেন, আবার ফেরত আসলেন। ওয়েবসাইটে ছবি দেখানোর জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইমেজ বা img। শুরু হবে img দিয়ে, শেষও হবে হচ্ছে img দিয়ে, আর একটা স্ল্যাশ লাগবে। সাথে সাথে আপনাকে বলে দিতে হবে যে ছবির উৎপত্তি বা সোর্সটা কোথায়, সে কি বাগান থেকে নিবে না কারো পকেট থেকে নিবে। ধরুন আমি যেখানে ওয়েবসাইটটা সেভ করেছিলাম তার পাশে একটা পিকচার রেখেছি, পিকচারটার নাম হচ্ছে সাকিব, এবং তার এক্সটেনশনটা জানতে হবে। আমি যদি প্রপার্টিজে যাই, দেখেন এটা হচ্ছে জেপিজি ফাইল। সো আমি এখানে এসে বলে দিলাম যে তুমি আমাকে sakib.jpg পিকচারটা দেখাও, সেভ করলাম। এখানে এসে যদি রিফ্রেশ করি, দেখেন আসমানের চাঁদ, সাকিব আল হাসান। একইভাবে আপনি যদি কোনো ওয়েবসাইটের পিকচার দেখাইতে চান, ধরুন আপনি এই বাংলাদেশের পতাকাটাই দেখাইতে চান, যে কোনো ওয়েবসাইটের ইমেজে রাইট ক্লিক করলে দেখাবে কপি ইমেজ ইউআরএল। আপনি যদি এটা কপি করেন এবং এইখানে সোর্স ইউআরএলটা বসাই দেন, তারপরে সেভ করেন, এখানে এসে রিফ্রেশ করলে দেখবেন সোনার বাংলাদেশ। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, ওয়েবসাইট তৈরি করার অসাধারণ যে পদ্ধতিটা আপনি শিখে ফেললেন, তা দিয়ে যদি আপনি চমৎকার চমৎকার ওয়েবসাইট তৈরি করেন, সেটা কি আপনার প্রিয় মানুষ যে সিলেটে বা লন্ডনে থাকে সে কি দেখতে পারবে? অ্যান্সার হচ্ছে না। তাহলে আপনার মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে যে কি করলে তাকে আপনি দেখাইতে পারেন বা ইমপ্রেস করতে পারেন। সেটা পরবর্তী একটা লেকচারে জানানো হবে। সেটা জানতে হলে শিক্ষক.com এর বেসিক ওয়েবসাইট কোর্সে রেজিস্টার করুন। এতক্ষণ ধরে আপনাদের সাথে বক বক করছি আমি ঝংকার। পরবর্তী ভিডিওতে থাকবে পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করার কৌশল, সাথে সাথে থাকবে HTML এর স্ট্রাকচার, লিস্ট, টেবল, এবং মোস্ট ইম্পর্টেন্টলি কোনো একটা ওয়েবসাইটের মধ্যে আপনি কিভাবে এক পেজ থেকে আরেক পেজে, অর্থাৎ এক ঢাল থেকে আরেক ঢালে ডারউইন বাবুর মতো লাফালাফি করতে পারেন সেই জিনিসটা। ততক্ষণ পর্যন্ত কম্বলের নিচে বা বন্ধুদের সাথে যেখানেই থাকুন না কেন ওয়েবসাইট তৈরি করুন।